হে হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। প্যান্ডাম অ্যানিমেশন এন্ড ড্রামার আজকের পর্বে নারুটো শিপুদেনের 143 নম্বর পার্ট এক্সপ্লেন করতে যাচ্ছি। আর গাইস 143 নম্বর পার্টে আছে নারুটো শিপুদেনের 345 থেকে 347 নম্বর এপিসোড। তো গাইস এর আগের এপিসোডগুলো মানে আগের পার্টগুলো আপনারা যারা যারা এখনো পর্যন্ত দেখেননি তাদের জন্য এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমরা ওই ভিডিওগুলো লিংক দিয়ে দিব, আপনারা অবশ্যই দেখে নিবেন। তো গাইস কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। আর মূল ভিডিওতে যাওয়ার পূর্বে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবা। তো গাইস চলো মূল ভিডিওতে চলে যাই। তো এপিসোডের শুরুতে আমরা দেখি অবিতর পাশে দুইজন হোয়াইট জেটসও দাঁড়িয়ে ছিল। এরপর অবিত তাদের জিজ্ঞাসা করে আমি এখানে আসলে কতদিন ধরে আছি। তখন তারা দুজন বলে এতে তোমার কি বা আসে যায়, তোমাকে তো এখানকার ভাড়াও দিতে হয় না। এরপর মাস্ক পরা জেটসু বলে আমরা গেডো স্ট্যাচুর মাধ্যমে তৈরি হয়েছি, তাই আমাদের না খাওয়ার প্রয়োজন হয় না বাথরুম করার প্রয়োজন হয়। তখন অবিত বলে আমাকে তোমাদের মতো মনে করো না, আর তোমরা জানি না আমার শরীরের ভেতরে কি বেঁধে দিয়েছো। তখন জেটসু বলে তোমার তো আমাদেরকে ধন্যবাদ দেওয়া উচিত, এই জিনিসটার কারণে তুমি কোনো কিছু না খেয়ে বা পান না করে এখনো বেঁচে আছো। এরপর অবিত বলে আমি কোনো না কোনো ভাবে এখান থেকে অবশ্যই বের হব, এখন আমাকে বলো এখান থেকে বের হওয়ার রাস্তা কোথায়। তখন মাস্ক পরা জেটসু বলে এখান থেকে বের হওয়ার কোনো রাস্তাই নেই, আমরা তোমাকে এখানে নিয়ে আসার পর মাদারা একটি পাথর দিয়ে সেই পথটা বন্ধ করে দিয়েছে। এরপর দ্বিতীয় জেটসু বলে আচ্ছা তুমি তো ঘুমের মধ্যে রিন রিন বলে বকবক করছিলে, তোমার কি কোনো ঘন্টা টন্টা দরকার নাকি। এটা শুনে অবিত ভাবতে থাকে আমি কি সত্যি ঘুমের মধ্যে এভাবে বকবক করছিলাম। এরপর অবিত তাদের জিজ্ঞেস করে আচ্ছা হ্যাঁ, কিন্তু এখানে তো আরো কয়েকজন জেটসু ছিল, তারা কোথায় গেল। তখন জেটসু তাকে জানায় তারা বাইরে গেছে তথ্য সংগ্রহ করার জন্য। এটা শুনে অবিত বলে কি তোমরা বাইরে যেতেও পারো। তখন জেটসু তাকে জানায় আমরা সবাই মাটির ভেতর দিয়ে যেতে পারি। এরপর অবিত বলে আমাকে এখান থেকে বের হতেই হবে। এই কথা বলে সে উঠে হাঁটার চেষ্টা করে। শুরুতে অবিতর পক্ষে হাঁটা খুবই কঠিন হচ্ছিল, কিন্তু কিছু সময় পর সে ধীরে ধীরে সঠিকভাবে হাঁটতে শুরু করে। এরপর সে ট্রেনিং করাও শুরু করে দেয়, জেটসু তার ট্রেনিং করতে সাহায্য করতে থাকে। আর এভাবেই অবিত ধীরে ধীরে সুস্থ হয়ে উঠতে থাকে। এরপর একদিন অবিত মনে মনে ভাবছিল আর কিছু সময় পর তারপরে আমি তোমার সঙ্গে দেখা করতে পারবো রিন। ঠিক তখনই সেখানে কয়েকজন জেটসু এসে অবিতকে বলে আমি এইমাত্র বাইরে ছিলাম এবং দেখেছি তোমার বন্ধু রিন আর স্টপিড কাকাশি বিপদে আছে। এটা শুনে অবিত জিজ্ঞাসা করে সেখানে আসলে কি হচ্ছে। তখন জেটসু তাকে জানায় তারা দুজন একা আছে এবং তাদের মিস্ট নিনজাদের শিনোবিরা ঘিরে ফেলেছে। এই কথা শুনে অবিত সেখান থেকে বাইরে যাওয়ার চেষ্টা করতে থাকে। সে সেই পাথরটির দিকে গিয়ে একটি ঘুষি মারে, কিন্তু তার নিজের হাতেই ভেঙে যায়। তখন মাস্ক পরা জেটসু বলে এই শরীর নিয়ে তুমি এখান থেকে বাইরে যেতে পারবে না, কিন্তু অবিত বলে আমাকে ওই দুজনকে বাঁচাতেই হবে। এরপর মাস্ক পরা জেটসু অবিত শরীরের সঙ্গে লেগে যায়। তারপর অবিত আবার সেই পাথরের দিকে ঘুষি মারে, আর এবার সেই পাথর একেবারে টুকরো টুকরো হয়ে যায়। ঠিক তখনই মাদারা অবিতকে বলে তাহলে তুমি এখান থেকে চলে যাচ্ছ। অবিত বলে আমার জীবন বাঁচানোর জন্য তোমাকে ধন্যবাদ, কিন্তু এখন আমাকে যেতেই হবে আর আমি এখানে কখনো ফিরে আসবো না। তখন মাদারা বলে তুমি এই ব্যাপারে ভুল ভাবছো, তুমি এখানে অবশ্যই ফিরে আসবে। এরপর অবিত জেটসুকে জিজ্ঞাসা করে আমাকে কাকাশি আর রিনের অবস্থা বলো। তখন মাস্ক পরা জেটসু বলে তুমি টেনশন করো না, আমরা সবাই একে অপরের সঙ্গে কানেক্টেড, আমি তোমাকে সেখানে নিয়ে যাচ্ছি। এরপর অবিত সেখান থেকে বেরিয়ে যায়। পথে জেটসু তাকে বলে রিন আর কাকাশিকে শত্রুরা ঘিরে ফেলেছে, দেখে মনে হচ্ছে তারা জেনিন নয়তো আনবু ব্ল্যাক অপস। তখন অবিত তাকে জিজ্ঞাসা করে মিনাটো কি করছে। জেটসু জানায় মিনাটো অন্য একটি মিশনে গেছে। এই কথা শুনে অবিত খুব দ্রুত সেখানে যাওয়ার জন্য দৌড়ানো শুরু করে। আর তখন অবিত সেখানে পৌঁছায়, তখন সে দেখে কাকাশি রিনকে মেরে ফেলেছে। এই দৃশ্য দেখে অবিত একেবারেই হতবাক হয়ে যায়। ঠিক তখনই কাকাশি জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যায়। অন্যদিকে অবিত প্রচন্ড জোরে চিৎকার করতে শুরু করে। এরপর সে সেখানে থাকা সব নিনজার উপর আক্রমণ করে।
এবং একে একে সবাইকে মেরে ফেলতে থাকে। তখন কয়েকজন নিনজা অবিতর উপর তলোয়ার দিয়ে আক্রমণ করে, কিন্তু তাদের তলোয়ার অবিতর শরীরের ভেতর দিয়ে সোজা চলে যায়। এরপর অবিত তাদের সবাইকে একে একে শেষ করে দেয়। এটা দেখে সেখানে থাকা অন্য নিনজারা অবিতকে ভয় পেতে শুরু করে, কিন্তু অবিত তাদের একে একে মেরে ফেলে। কিছুক্ষণের মধ্যে সেখানে লাশের স্তূপ পড়ে যায় এবং চারদিকে রক্ত আর রক্ত ছড়িয়ে পড়ে। এরপর অবিত বললে, এখন আমি বুঝতে পেরেছি আমি আসলে একটা নরকের মধ্যে আছি। এরপরের সিনে আমরা দেখি অবিত সেখানে থাকা সবাইকে মেরে ফেলে। এরপর সে রিনের কাছে যায় এবং দেখতে পায় রিন মারা গেছে। তখন অবিত রিনকে বলে, আমি এমন একটি পৃথিবী তৈরি করব যেখানে আমরা দুজন একসঙ্গে থাকব। এরপর অবিত আবার মাদারার কাছে ফিরে যায়। তখন জেৎসু মাদারাকে জানায় অবিত সেখানে থাকা সবাইকে মেরে ফেলেছে, শুধু কাকাশিকে ছাড়া। তবে কাকাশি কিছুই দেখেনি। এরপর মাদারা বলে, তুমি কি তোমার পুরনো সঙ্গীকে মারতে পারোনি? তখন অবিত বলে, ব্যাপারটা এমন নয়, আসলে সে বেঁচে থাকলো নাকি মারা গেল তাতে আমার কোনো কিছুই যায় আসে না। আমি এমন একটি নতুন পৃথিবী তৈরি করব যেখানে রিন এবং কাকাশি দুজনেই থাকবে, আর তুমি আমাকে শেখাও কিভাবে সেই পৃথিবী তৈরি করতে হয়। তখন মাদারা বলে, আমার কাছে এসো, আজ থেকে তুমি আমাদের রক্ষক, এবার আমার চোখের দিকে তাকাও। এরপর মাদারা বলে, এই মুহূর্তে তুমি আমার গেনজাৎসুর মধ্যে আছো। এটা খালি একটা জায়গা, কিন্তু আমি এখানে যে কোনো কিছু তৈরি করতে পারবো এবং সেটাকে নিয়ন্ত্রণ করতে পারি। ঠিক তখনই মাদারা তার জুৎসুর মাধ্যমে নিজেকে একজন যুবকে পরিণত করে ফেলে। এরপর সে বলে, আমরা সবার উপর এই গেনজুৎসু প্রয়োগ করব এবং সবাইকে সেখানে নিয়ে আসব, আর এটা করার জন্য আমরা চাঁদের সাহায্য নেব। তখন অবিত বলে, শুনতে তো খুবই সহজ লাগছে, কিন্তু আমি আর কিছুই বুঝতে পারছি না। এরপর মাদারা বলে, তুমি জানো শেজব সিক্স পে টেন্টেলস এর শক্তিকে ভাগ করে দিয়েছিল, আর যখন আমি হাসির আমার সেলগুলো নিজের শরীরের মধ্যে লাগিয়েছিলাম তখন প্রথমে কিছুই হয়নি, কিন্তু পরে আমার রিনেগান জেগে ওঠে। এরপর আমি টেন্টেলস এর খুলুসকে সামান করতে সক্ষম হই এবং সেটার নামই দেই গ্যাডো স্ট্যাচু। রিনেগান জাগ্রত করার জন্য সেনজু এবং উচিহা দুই বংশের শক্তি থাকা খুবই জরুরি, আর তখনই তুমি গ্যাডো স্ট্যাচুকে নিয়ন্ত্রণ করতে পারবে। তোমার ডান পাশে হাসির আমার সেল লাগানো আছে, তুমি যদি রিনেগান জাগ্রত করতে নাও পারো তাতেও কোনো সমস্যা নেই, তুমি গ্যাডো স্ট্যাচুকে নিয়ন্ত্রণ করতে পারবে। এরপর আমরা দেখি জেৎসু এবং অবিত নাগাটোর কাছে যায়। তখন জেৎসু অবিতকে বলে, তুমি কি ওই লাল চুলের ছেলেটাকে দেখতে পাচ্ছ? যখন সে অনেক ছোট ছিল তখন আমরা তার শরীরের মধ্যে মাদারা রিনেগান দেওয়া চোখ লাগিয়ে দিয়েছিলাম, কারণ সে সেনজু ব্লাড লাইনের। প্রথমে আমরা তাকে বড় হতে দেব, এরপর তাকে আমাদের পরিকল্পনার মধ্যে সামিল করে নেব। কিন্তু এরপর অবিত নাগাতোর সঙ্গে কথা বলার জন্য সেখানে চলে যায়। অন্যদিকে আমরা দেখি মাদারা অবিতকে বলে, অবিত, আমি তোমাকে উচিহা বংশের সব ফরবিডেন জুৎসু শেখাবো। এরপর মাদারা একটি জেৎসুর শরীরের মধ্যে নিজের কিছুটা চাকরা ঢুকিয়ে দেয়। এরপর আমরা দেখি সেই জেৎসুর শরীর কালো হয়ে যায়। তখন মাদারা বললে, আমি এর মধ্যে আমার ইচ্ছা শক্তি দিয়ে দিয়েছি, একে আমার অর্ধেক অংশ হিসেবেই মনে করো। তুমি ওই লোকগুলোর ব্যবহার করো এবং তাদের নিজের সৈনিক বানাও। এরপর মাদারা গ্যাডো স্ট্যাচুর সঙ্গে নিজের কানেকশন বিচ্ছিন্ন করে দেয়। এরপর মাদারা ধীরে ধীরে মারা যেতে শুরু করে। তখন মাদারা অবিতকে বলে, এখন তুমি এখান থেকে চলে যাও, যতক্ষণ না আমি আবার জীবিত হচ্ছি ততক্ষণ তুমি মাদারা উচিহা। অন্যদিকে আমরা দেখি অবিত নাগাতোর কাছে যায় এবং সেখানে থাকা তিনজনকে নিজের পরিকল্পনার কথা জানায়। এরপর অবিত বলে, আমরা এমন একটি পৃথিবী তৈরি করব যেখানে শুধু বিজয়ীরাই থাকবে, কোনো যুদ্ধ থাকবে না এবং শুধু ভালোবাসা থাকবে, তাই আমাদের সঙ্গে হাত মিলিয়ে নাও। তখন ইয়াহিকো বললে, আমরা এমনটা করব না, আমার মনে হচ্ছে তুমি আমাদের ব্যবহার করতে চাও। এরপর তারা তিনজন সেখান থেকে চলে যেতে শুরু করে। তখন অবিত বলে, আমি প্রতিদিন এই একই সময় এখানে তোমাদের জন্য অপেক্ষা করব, একদিন না একদিন তোমরা অবশ্যই বুঝতে পারবে। এরপর সেই তিনজন সেখান থেকে চলে যায়। এরপর আমরা দেখি কিছু নিনজা তাদের গ্রামে আক্রমণ করে। তখন তারা তিনজন মিলে সেই নিনজাদের পরাজিত করে। এরপর ইয়াহিকো বললে, আমরা তোমাদের মারতে চাই না, কথা বলে সবকিছু মিটিয়ে নাও, না হয় এখান থেকে চলে যাও। তখন সেই নিনজা বলে, আপাতত আমরা চলে যাচ্ছি, কিন্তু এর কোনো নিশ্চয়তা নেই যে আমরা আর কখনো ফিরে আসব না। তখন ইয়াহিকো বলে, কোনো সমস্যা নেই, তোমরা যতবারই আসো না কেন আমরা তোমাদের সঙ্গে লড়তে প্রস্তুত, যতক্ষণ না তোমরা হার মেনে নিচ্ছ। কিন্তু মনে রেখো, পরের বার এই লড়াই তোমাদের জন্য আরো বেশি কষ্টদায়ক
কষ্টদায়ক হতে পারে। এরপর সেই নিনজারা সেখান থেকে চলে যায়, কিন্তু কিছুক্ষণ পর আমরা দেখি তাদের মধ্যে 3 জন নিনজা আবার ফিরে আসে। তারা বললে, আমরা 3 জনই এই যুদ্ধের কারণে ক্লান্ত হয়ে পড়েছি, তাই আমরা তোমাদের টিমে যোগ দিতে চাই। এরপর ইয়াহিকো তাদের সবাইকে নিজের টিমে নিয়ে নেয় এবং তাদের বলে, যাও এবং অন্য এমন সব ভিলেজ খুঁজে বের করো যারা এই ভিলেজের মতোই সমস্যার মধ্যে আছে। এরপর কিছু সময় পর আমরা দেখি ইয়াহিকোর টিমে অনেক নিনজা যোগ দিয়েছে। তখন নাগাতো ইয়াহিকোকে বলে, তোমার আমাদের টিমের একটা নাম রাখা উচিত। এরপর ইয়াহিকো তার টিমের নাম রাখে আকাতসুকি। এরপরের সিনে আমরা দেখি জিরা সেন্সে বলছে, কি হয়েছে কাকাশি, তুমি এখানে কেন এসেছো? কাকাশি তার সঙ্গে কিছু কথা বলতে চেয়েছিল, কিন্তু জিরা তখন নিজের রিসার্চে ব্যস্ত ছিলেন। যাই হোক, জিরা বলে, কিছু জিনিস কঠিন হতে পারে, কিন্তু কোনো ব্যাপার না, যেহেতু এখানে এসেই গেছো তাই বলো। কাকাশি বলে, আপনাকে বিরক্ত করার জন্য সরি, আপনি আপনার কাজ করতে পারেন। তখন জিরে বলে, আরে থাক, তুমি বলো তুমি কি বলতে চাইছিলে। তুমি এমনিতেই আমার খুব ভালো একজন স্টুডেন্ট, আর এখন পর্যন্ত তুমি কারোর সঙ্গেও কথা বলনি। তুমি জানো মানুষের উচিত অন্য মানুষের সঙ্গে কথা বলা, না হলে আমরা ভেতর থেকে একা হয়ে যাই, আর কথা বললে আমরা অনেক আনন্দও পাই এবং আমাদের বন্ডিং আরো স্ট্রং হয়। তো বলো ব্যাপার কি? কাকাশি বলে, আমি আপনার কাছে সেই 3 জনের ব্যাপারে জানতে এসেছি যাদের আপনি ভিলেজ থেকে বাঁচিয়েছিলেন। শুনতে পেয়েছি তারা রেন ভিলেজকে বদলে দিতে যাচ্ছে, আর তারা কোনো রকমের ঝগড়া বা লড়াইও করে না, বরং কথাবার্তার মাধ্যমে সমস্যার সমাধান করছে। এরপর জিরিয়া সেন্সে সেই শেষের দিনের কথা মনে করেন যেদিন তিনি ওই 3 জনকে ছেড়ে চলে যাচ্ছিলেন। তারপর আমরা আবার প্রেজেন্টে ফিরে আসি। জিরিয়া সেন্সে বলে, আচ্ছা তাহলে ওরা নিজেদের পারে দাঁড়িয়ে গেছে, খুবই ভালো। কাকাশি জিজ্ঞাসা করে, জিরিয়া তাদের সম্পর্কে কি ভাবেন? তখন জিরিয়া ভাবে, ওহ তাহলে তুমি ওদের সম্পর্কে জানতে খুবই আগ্রহী। ওয়েল, ইয়াহিকো ছিল খুব প্যাশনেট, সে যে কোনো কিছু করার জন্য প্রস্তুত থাকতো। কুনান এমন একটা মেয়ে যে কখনো নিজের ইমোশন খুব বেশি এক্সপ্রেস করে না, কিন্তু সে অনেক বেশি ট্যালেন্টেডও, আর এখন তো নিশ্চয়ই অনেক সুন্দরী হয়ে গেছে। আর নাগাটোর কথা বলতে গেলে এরপর আমাদের একটি ফ্ল্যাশব্যাক দেখানো হয়। সেখানে দেখা যায় নাগাতোর রিনেগান জেগে উঠে এবং সে একজন শিনোবির জীবন শেষ করে দিয়েছিল। কিছুক্ষণ পর জিরিয়া সেন্সে সেখানে গিয়ে তাকে জিজ্ঞাসা করে ব্যাপারটা কি। নাগাটো বলে সে খুব ভয় পেয়েছে, তার কারণে এমন একজন মানুষ আহত হয়েছিল, মানে মারা গিয়েছিল। তখন জিরিয়া তাকে বুঝান এটা ঠিক না বল, সেটা তিনিও জানেন না, কিন্তু তার কারণে আজও ইয়াহিকো আর কুনান বেঁচে আছে। কেউ যদি নিজেকে আঘাত করে তাহলে মানুষ অন্যদের ঘৃণা করতে শুরু করে, কিন্তু যখন একজন মানুষ অন্য কাউকে ক্ষতি করে তখন সেই মানুষটা নিজেকে ঘৃণা করতে শুরু করে, আর এই কারণেই আমরা মানুষ হিসেবে পরিচিতি। নাগাতো বলে, আমি শুধু এই দুজনকে বাঁচাতে চেয়েছিলাম, আর কিছুই না। তারপর সে জিরাকে জিজ্ঞাসা করে, সেন্সে আপনি সবসময় কি ভাবতে থাকেন? জিরা সেন্সে বলে, এই পৃথিবীতে অনেক বেশি যুদ্ধ হচ্ছে এবং চারপাশে ঘৃণার ভরে গেছে, আমি এর জন্য কিছু করতে চাই, আর আমি জানতে চাই আসল শান্তির অর্থ কি। এরপর আবার প্রেজেন্টে ফিরে আসি। কাকাশি জিরাকে হুশে আসতে বলছিল এবং জিজ্ঞাসা করছিল ব্যাপারটা কি। তখন জিরা বলে, আমি নাগাটোর কথা ভাবছিলাম, সে আমার লেভেলের হিরো হতে পারে, যতদিন আমি বেঁচে আছি হয়তো এতদিন আমাদের দেখা হবেই। কাকাশি বলে, তাড়াতাড়ি করো, এরপর হয়তো আমি তোমার লেভেলের হিরো হতে পারি। সেখানে ইয়াহিকো বলছে, ভাই আমাদের কাছে অনেক রিকোয়েস্ট আসছে, জানি না আমরা এগুলো সব করতে পারবো কিনা। তখন ইয়াহিকো বলে, আমরা অবশ্যই পারবো, যদি মানুষের আমাদের প্রয়োজন হয় তাহলে আমরা সবার সাহায্য করব। সুইফট ডিজায়ার হলেও ভালো হতো, আমাদের কাছেও হানজোর মতো এত বড় একটা অর্গানাইজেশন থাকতো। ইয়াহিকো বলে, আমরা একদিন প্রমাণ করে দেখাবো যে হানজোর থেকেও আমরা ভালো। এদিকে হানজোর বিল্ডিং এ একজন শিনোবি এসে তাকে খবর দিচ্ছিল। হানজো বলে, আমাদের ভিলেজের শিনোবিরা ওই লোকদের খুবই পছন্দ করে, আমি এমন একটা গ্রুপকে এগিয়ে যেতে দেব যদি তারা মানুষকে সাহায্য করে থাকে। আমি কোনো শোরগোল ছাড়াই 5 গ্রেট নেশনকে এক করতে চাই, কিন্তু ওই অর্গানাইজেশনের পেছনে কে আছে? শিনোবি জানায় 3 জন লোক আছে, তারা জিরার স্টুডেন্ট, তারাই এসব করছে। এসব শুনে হানজো চমকে যায় এবং জিজ্ঞাসা করে, এরা কি সেই লিভের শিনোবি? শিনোবিরা বলে, জি স্যার, আপনার সঙ্গে লড়াই করার জন্য জিরা এখানে 3 বছর থেকে গিয়েছিলেন এবং তাদের নিনজুৎসু শিখিয়ে গিয়েছিলেন। হানজো বলে, তাহলে তারা এখন পিউপিলস। এদিকে আমরা অবিতো আর কালিয়াকে দেখি,
দুজনেই কোনো একটা কিছুর জন্য অপেক্ষা করছিল। অন্যদিকে সুইফট ডিজায়ার বলে এইমাত্র খবর এসেছে যে বর্ডারের কাছে অনেক এনিমি হামলা করছে। তখন ইয়াহিকো কুনানকে নিয়ে সেখানে যায় বিষয়টা দেখার জন্য এবং নাগাতুকে সেখানে থাকার জন্য বলে। কিছুক্ষণ পর আমরা সেখানে গিয়ে দেখি পুরো এলাকা ধ্বংস হয়ে গেছে। ঠিক তখনই পেছন থেকে কিছু একটা নড়াচড়া হয়, সেখান থেকে কয়েকজন লোক বেরিয়ে আসে যাদের হাতে অস্ত্র শস্ত্র ছিল। তখন ইয়াহিকো তাদের নিজের পরিচয় দেয় যে সে এখানকার শিনোবি, কিন্তু ভিলেজাররা বলে না তোমরা তো রেন ভিলেজের শিনোবি মনে হচ্ছে। ইয়াহিকো বলে আমরা একটা অর্গানাইজেশনের অংশ যারা শান্তি আনতে চায়। আমরা শুনেছি এই এলাকায় হামলা হয়েছে, তাই বলো এটা কে করেছে। ভিলেজাররাও একটু চিন্তা করে জানায় এটা স্টোনের নিনজারা করেছে। নাগাতু বলে এটা কিভাবে সম্ভব, আমি শুনেছি লিভ আর স্টোনের মধ্যে তো শান্তি হয়ে গেছে। কিন্তু ভিলেজাররা বলে তুমি কি দেখতে পাচ্ছ না হিডেন স্টোন পুরো এলাকা ধ্বংস করে দিয়েছে, আর আমরা 4-5 জন মিলে তাদের সঙ্গে লড়াই করার জন্য এসেছি। তখন ইয়াহিকো তাদের এমনটা করতে নিষেধ করে, বরং সে নিজেই হিডেন স্টোনের সঙ্গে গিয়ে কথা বলতে চায়। এটা শুনে সব ভিলেজাররা চমকে যায়। তারা বলে ভাই এখানে আমাদের পুরো ভিলেজ ধ্বংস হয়ে পড়ে আছে আর তোমরা গিয়ে কথা বলবে। তখন ইয়াহিকো মাদারা সেই কথাটা মনে করে, সেই ওয়েক আপ টু রিয়ালিটির কথাটা। এরপর প্রেজেন্টে ইয়াহিকো সেখান থেকে বেরিয়ে পড়ে এবং বলে আসলে এখানে কি চলছে, যদি এমনই হয় তাহলে লিভ আর স্টোনের মধ্যে শান্তি শেষ হয়ে যাবে। পেছন থেকে নাগাটু বললে নিশ্চয় কিছু একটা হয়েছে, স্টোনের লিডার শান্তি চেয়েছিল কিন্তু তাদের শিনোবিরা হয়তো সেটা চায়নি। তারা যেতে শুরু করতেই ওপর থেকে অনেকগুলো পাথর পড়তে শুরু করে, তবে সবাই সেগুলো থেকে বেঁচে যায়। কিন্তু হিডেন স্টোনের শিনোবিরা তাদের ঘিরে ফেলে এবং তাদের উপর আক্রমণ শুরু করে। ইয়াহিকো বোঝানোর চেষ্টা করছিল যে আমরা আকাশুকির সদস্য এবং আমরা এখানে কথাবার্তার মাধ্যমে সমস্যা সমাধান করতে এসেছি, কিন্তু তারা কোনো কথাই শুনছিল না। ইয়াহিকো কুনান আর নাগাটুকে বলে দে যাই হোক না কেন এদের কারো কোনো ক্ষতি করা যাবে না। ঠিক তখনই একজন শিনোবি ইয়াহিকোর কাছে এসে আক্রমণ করে। আমরা দেখি সেই শিনোবির জীবন শেষ হয়ে যায়। ইয়াহিকো ইচ্ছা করে সেটা করেনি, কিন্তু ঘটনাটা দেখে ইয়াহিকো চমকে যায়। ঠিক তখনই পেছন থেকে আরেকজন শিনোবি ইয়াহিকোর উপর আক্রমণ করতে আসছিল, কিন্তু কুনান সেখানে এসে তাকে বাঁচায়। এই সব কিছু দেখে নাগাতু ভয় পেয়ে যায়। তার মনে পড়ে যায় সেই সময়ের কথা যখন তার বন্ধুদের লিভের শিনোবিরা ঘিরে ফেলেছিল। এবার কি হয়েছিল, নাগাটু পাগলের মতো হয়ে যায় এবং তার ভেতর থেকে গেডো স্ট্যাচু বেরিয়ে আসে। তবে এটা দেখে ইয়াহিকো তার কাছে চলে আসে এবং তাকে শান্ত করার জন্য চেষ্টা করে। কোনো মতে তারা নাগাতুর রাগ ও ভয় নিয়ন্ত্রণে আনে আর এভাবেই তারা সেখান থেকে চলে যায়। ঠিক তখনই সেখানে ডানজো আসে এবং বলে তাহলে এটাই নাগাটুর আসল পাওয়ার। তারপর একজন আনবো আসে এবং সে বলে যদি আকাশুকি আমাদের এই প্ল্যান সম্পর্কে জানতে পারে তাহলে আমাদের জন্য বিপদ হতে পারে। তখন ডানজো বলে যাই হয়ে যাক না কেন আমরা লিভ আর স্টোনের মধ্যে শান্তি চুক্তি হতে দিতে পারি না, কিন্তু আমরা ওই পাওয়ারকে ব্যবহার করতে পারি আর এখানে সবকিছু পরিষ্কার করে ফেললো, কাউকে কিছু জানতে দেওয়া যাবে না। অন্যদিকে কোথাও দূরে অবিত বলে এখন সব বুঝতে পারছি। সে বুঝে গিয়েছিল যে এই কাণ্ডটা লিভ ভিলেজের। এদিকে ইয়াহিকো বলে সে এটা করতে পেরেছে কারণ তার কাছে রিনেগান আছে। আমারও মনে হচ্ছে এটা সেই দিনের মতোই আবার হতে চলেছে। এই পাওয়ার এই পৃথিবীর নয়, আমরা আর কখনো এটাকে ব্যবহার করতে পারি না। পরের সকালে কোনান পুকুর থেকে পানি তুলছিল। এরপর সে বাড়িতে গিয়ে দেখে সেখানে কেউই নেই, তাই সে বাড়ি থেকে বেরিয়ে যায়। ঠিক তখনই নাগাতো জিজ্ঞাসা করে ইয়াহিকো কোথায় গেছে। আসলে ইয়াহিকো তখন খাবারের ব্যবস্থা করার জন্য বাইরে গিয়েছিল। কুনান জিজ্ঞাসা করে নারুটো কি হয়েছে। নাগাতো বলে আমি আমার পাওয়ার দেখে ভয় পেয়ে গিয়েছিলাম। সেই সময় আমাদের সঙ্গে জিরিয়া সেন্সিও ছিল, তিনি আমাদের এই পাওয়ারের কন্ট্রোল করতে শিখিয়েছিলেন, কিন্তু এখন তো জিরিয়া সেন্সিও নেই। কুনান বলে হ্যাঁ তুমি ঠিকই বলেছো, জিরিয়া সেন্সি আমাদের ছেড়ে চলে গেছেন, কিন্তু আমরা তো এখানে আছি, সব সময় তোমাদের সঙ্গে থাকবো। ইয়াহিকো তখন পাশে একটা গাছের কাছে বসে কিছু একটা ভাবছিল। কিছুক্ষণ পর আমরা দেখি ইয়াহিকো বৃষ্টিতে ভিজছে। সে বলে আমি কিছুই শুনতে চাইছি না, তুমি গিয়ে নাগাতোর যত্ন নাও, ও এই আকাশুকির একটা গুরুত্বপূর্ণ অংশ। একদিন সে এই পৃথিবীটাকে পুরোপুরি বদলে দেবে। কুনান বলে এই একই কথা তো তোমার ক্ষেত্রে প্রযোজ্য, সবাই তোমার উপর ভরসা করে, কিন্তু ইয়াহিকো সেটা মানতে প্রস্তুত ছিল না। সে বলে আগে আমি এই
এই ল্যান্ডকে সব সময় ঘৃণা করতাম, কারণ এটা সব সময় কাঁদাতে থাকে। কিন্তু এখন আমাকে এটাকে বাঁচাতেই হবে যে কোনো মূল্যে। এরপর ইয়াহিকো এই কথা বলে সেখান থেকে চলে যায়। ঠিক তখনই পেছন থেকে সবাই চলে আসে এবং বলে ইয়াহিকোই এই পৃথিবীকে বদলাবে। আমরা ইয়াহিকোর উপর পুরোপুরি বিশ্বাস করি। চলো গাইস, এরপর তারাও সেখান থেকে বেরিয়ে পড়ে। অন্যদিকে হানজুর বিল্ডিং এ হানজু বলে শেষ পর্যন্ত এটা কিভাবে হলো? ডানজু বলে অনেক দেরি হয়ে গিয়েছিল যখন আমরা এদের পেয়েছিলাম। আমরা ল্যান্ড অফ আর্থের দিকে যাচ্ছিলাম শান্তি চুক্তির জন্য, কিন্তু তোমার ক্ল্যানের লোকজন আমাদের এই অবস্থা করেছে। তখন হানজু বলে লর্ড ডানজু, আপনি কি দেখেছেন কে এটা করেছে? ডানজু জানায় এই কাজটা আকাতসুকির। এটা শুনে হানজু চমকে যায়। সে বলে আকাতসুকি এটা কিভাবে করতে পারে? তাদের গোল তো আমাদের মতোই। ডানজু বলে লর্ড হানজো, মনে হচ্ছে তারা এখন আর আপনার কন্ট্রোলে নেই। আপনি দুর্বল হয়ে পড়েছেন। আকাতসুকি দেখতে এরকম কিন্তু কাজ করে অন্যরকম। তারা অহংকারে ডুবে গেছে। লর্ড হানজো, আপনি যদি কিছু না করেন তাহলে আপনার হাত থেকে ভিলেজ চলে যাবে। অন্যদিকে টবি বলে হানজো, এটা বেশ ইন্টারেস্টিং হয়ে যাচ্ছে। এই পৃথিবীতে শান্তি বলে কোনো কিছুই নেই। আর গাইস, এর সাথে নারুটো শিপুদেনের এই এপিসোডগুলোর সমাপ্তি ঘটে। তো গাইস, এর পরের এপিসোডগুলোতে কি হবে তা দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, যাতে করে আমরা নিয়মিত ভিডিও